শেহজাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হলো সেদিন। ধূসর মেঘের আড়ালে রূপলি চাঁদটা যখন ঘুমের কোলে পাড়ি জমানোর পায়তারায়, তখন হাসান ভিলার সদর দরজায় এসে দাঁড়িয়েছে শেহজাদ। ক্লান্ত অবসন্ন আদলের দীপ্তমান চোখগুলো খুঁজে ফিরল একটা পরিচিত মুখ, অথচ যাকে খুঁজছে তার টিকিটিও নেই পুরো বসার ঘরে। অগত্যা অনুতাপের পোড়া শ্বাস পেছনে ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠল মানুষটা। কিন্তু বেডরুমের দরজায় নব ঘুরিয়ে ভেতরে ঢুকতেই চোখ চলে গেল বিছানায়। ড্রিম লাইটের আবছা আলো স্পষ্ট হয়ে উঠল সেখানে শুয়ে থাকা অবয়বটি। শেহজাদ মাথা নোয়ালো, আনত মুখে রক্তিম ঠোঁটজোড়া বিস্তৃত হলো দুদিকে। নিঃশব্দে হাসল আরশির পাষাণ পুরুষ। প্রিন্সিপালের জরুরি তলবে সন্ধ্যের আগে ফিরতে না পারার বিষাদটুকু মুহূর্তে উবে গেল মন থেকে। বরং প্রিয়দর্শিনীর অভিমান ভাঙাতে সেখানে সে নোঙর ভেরালো প্রেম প্রেম অনুভূতি। নীল চোখের মানুষটা লম্বা পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার কাছে। ডিভানের উপর ছুঁড়ে ফেলল পরনের ওভারকোটখানা। আলো আধারের মাঝে দৃশ্যমান হলো টার্টলনেক সোয়েটারে তার আটসাট হওয়া বলিষ্ঠ গতর। খানিকটা সংশয় নিয়ে ধীরে ধীরে বিছানার পাশে বসল সে। আন্দাজ করতে চাইল আরশি ঠিক কতটুকু অভিমান করে আছে তার ওপর। প্রেম সে এ জীবনে করেনি, আর করলেও প্রেয়সীর রাগ ভাঙানোর মতো ফুসরত হয়তো পেত না। তাই আন্দাজের ফলাফল শূন্যে গিয়ে ঠেকে দোহারা চেহারায় ফুটে উঠল স্ত্রীর প্রতি জমে থাকা অনুরাগ। কিঞ্চিত বিদ্রুপ মিশে নিচু স্বরে আওড়াল, হঠাৎ আজ এত তাড়াতাড়ি পাশ ফিরে কম্বল মুড়ি দিয়েছ কেন? সকালে ওভাবে বলেছি বলে আমার মুখ দেখাবে না, এমন কোনো পণ করলেন নাকি? আরশির সারা শব্দ নেই। শেহজাদের কথাগুলো তার কর্ণকুহর অবধি পৌঁছালো কিনা সে প্রশ্ন বাহুল্য। শেহজাদের গুরুগম্ভীর ব্যক্তিত্ব বিচলিত হলো আরশির একটুখানি ফিরে চাওয়ার আশায়। ছটফট করল ভিতর ভিতর। আইন বলেছে মেয়েরা নরম মনের হয়, বেশিক্ষণ রেগে টেগে থাকতে পারে না। অথচ তার বউ কিনে ফিরেও চাইছে না তার দিকে, এ কেমন ধারা ব্যবহার! মসৃণ ললাটপটে ভাঁজ পড়ল শেহজাদের। কম্বলের ওপর থেকে আরশিকে ছুতে গিয়েও গুটিয়ে ফেলল হাতখানা। খানিক অনুযোগের স্বরে বলল, আমি জানি তুমি ঘুমাওনি, দেরি করে এসেছি বলে ইচ্ছে করে আমাকে ইগনোর করছো তাই না? এবারেও অপর পাশে বিরাজ করল নীরবতা। বিরান বাতাসে মিশে গেল শেহজাদের পৌরুষ কণ্ঠ। স্ত্রীর অভিমান ভাঙার অপারগতা মেনে নিতে না পেরে উদ্যত হলো মন। বেলেহাজ স্বরে বলে উঠল, ইফ ইউ থিঙ্ক এভাবে আমার থেকে পালিয়ে বেড়াবে, দেন লেট মি ক্লিয়ার ইউ, আমি কিন্তু অতটাও জেন্টলম্যান নই। আমি 1 থেকে 3 গুনব, আর এই 3 গোনার মধ্যে কম্বল না সরালে আগামী 1 সপ্তাহ ঘরের বাইরে যাওয়ার মতো অবস্থা থাকবে না তোমার। অ্যান্ড বিলিভ মি অর নট জান, হোয়াই আই হ্যাভ সেভ দিস টাইম আই উইল ডু। তখনও নিরুত্তাপ রমণী, স্বভাব সুলভ কাঁপাকাঁপিটুকু পর্যন্ত নেই। তবে কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল আরশি? ভাবনার ইস্তফা ঘটাতে ভারী শোনালো শেহজাদের কণ্ঠস্বর। থেমে থেমে গুনতে শুরু করলো সংখ্যাগুলো। 1, 2। এ পর্যায়ে শেহজাদ থামল। আরশি এখনো উঠছে না দেখে দীর্ঘশ্বাস ফেলল। তবে যেই না 3 গুনতে যাবে তখনই ভূত দেখার মতো চমকালো সে। থমকে গেল গলবিল। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় দাঁড়িয়ে কোনোরকম হাতড়ে টিপল বেড সুইচটা। বাতি জ্বালাতেই সম্মুখে দৃশ্যমান হলো কম্বল জড়িয়ে বসে থাকা থমথমে গড়ন, কাঁচা পাকা চুল আর গোঁফ। শেহজাদ কথা হারিয়ে ফেলেছে। তাকে ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেহমেদ হাসান বলে উঠলেন, এই জন্য আমি ভাবি আরশিমা তোমাকে পছন্দ করে না কেন? অসভ্য বেয়াদব ছেলে। বাবাকে 1 সপ্তাহ রুম থেকে বেরোতে দেবে না তুমি? ইয়ার্কি করার জায়গা পাও না নাকি, তাই না? শেহজাদের ঠোঁট জোড়া ফাঁক হয়ে আছে বিস্ময়ে। থতমত ভাবটা গিলে বিমূঢ় স্বরে শুধালো, তার আগে বলো তুমি এ ঘরে কি করছো, আর আরশি কোথায়? মেহমেদ ভুরু গোটালেন। গোলগাল নাদুস নুদুস চেহারায় মন খারাপের ছটা। বিষণ্ণ গলায় আরেক দিকে ফিরে বললেন, আরশিকে তোমার মা সাথে নিয়ে ঘুমিয়েছেন। আগামী কয়েকদিন নাকি সে আরশির সাথেই ঘুমাবে। মায়ের হঠাৎ এমন চাওয়ার মানে শেহজাদ ঠিক ধরতে না পেরে বাবার উপর বিরক্তি ছেড়ে বলে উঠল, আশ্চর্য, মা চাইল আর তুমি চলে এলে এই ঘরে? মেহমেদ হাসান খানিকটা ক্রোধ নিয়ে ঘুরে তাকালেন। এবার ছেলের দিকে তাকে রাগত স্বরে বললেন, আশ্চর্য? এখানে আশ্চর্য হওয়ার কি আছে? বাপ ছেলে কয়েকদিন একসাথে ঘুমাতে পারবো না? আমাকে এতটাই পর ভাবো তুমি?
ভাববেই তো একদম মায়ের মতো হয়েছ কিনা। মেহমেদ হাসানের উচ্চবাচ্য আর কিছু বলল না শেহজাদ। দম ফেলে বুঝে নিল যা বোঝার। কাবার্ড থেকে টাওয়াল আর গ্রে ট্রাউজারটা বের করে এগুলো ওয়াশরুমের দিকে। কিন্তু দরজার কাছাকাছি গিয়ে কিছু একটা ভেবে হুট করে থামল সে। বিছানায় থম মেরে বসে থাকা মেহমেদের দিকে তাকে বলল, তুমি আর মা ঝগড়া করেছো ফাইন, কিন্তু ঝগড়া করে আমার বউ নিয়ে যেভাবে টানাটানি করছো, দ্যাটস রিয়েলি চাইল্ডিশ। মেহমেদ আনত মুখে গম্ভীর হয়ে বললেন, চাইল্ডিশ কাজগুলো তোমার মা করেছে, রাগ করে রুম থেকে বের করে দিয়েছে আমাকে তিনি। সবটা শুনে শেহজাদ মেকি হতাশ স্বরে আওড়ালো, দ্য গ্রেট বিজনেসম্যান মেহমেদ হাসান নিজের বউর মান ভাঙাতে পারছে না, হাউ শেমফুল। যাই হোক শোনো, তুমি আর মা যা খুশি করো, কিন্তু সুন্দর মতো আমার বউকে আমার রুমে ফেরত দিয়ে যাও। আমি আবার বউ ছাড়া রাতে ঘুমাতে পারি না। মেহমেদ তপ্ত চোখে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন, কেন? আমি ঘুমাতে পারলে তুমি পারবে না কেন? শেহজাদ ঠোঁট উল্টে জানালো, মেবি শি স্পয়েল লিটিল টু মাচ। মেহমেদকে বিব্রত করে ঠোঁট টিপে হাসল শেহজাদ। ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা পান করে চলা করে বলল, এখন তোমাকে যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো, বের হয়ে যেন না দেখি তুমি এখানে বসে আছো। মেহমেদ হাসান দায়সারা জবাবে বললেন, তোমার মায়ের রাগ কী করে ভাঙাবো? সে তো তাকাচ্ছেও না আমার দিকে। বিয়ে ম্যান্ডেট, বউয়ের রাগ কী করে ভাঙাবে সেটাও এখন আমি বলে দেব? ছেলের কথা শুনে তিনি বিয়ে ম্যান হতে গিয়েও কেন যেন হতে পারলেন না। শেহজাদ যতক্ষণ শাওয়ার নিল ততক্ষণ থম মেরে বসে রইলেন বিছানায়। শেহজাদ এক হাতে চুল মুছতে মুছতে যখন বের হলো তখনও মেহমেদ বসে আছেন। তাকে দেখে ভুরুকুটি করল শেহজাদ। উদম বুকে হাত বেঁধে জিজ্ঞেস করলো, তুমি এখন এখানে বসে আছো, যাওনি মায়ের কাছে? মেহমেদ হাসান চোখে মুখে তীব্র অসন্তুষ্টি নিয়ে বললেন, আমার মনে হয় তুমি আগেই ভালো ছিলে, অন্তত কথা কম বলতে। তোমাকে হুট করে এত কথা বলতে দেখে আমার বিপি বেড়ে যাচ্ছে। ইউ নিড টু টক লেস ফ্রম নাও অন শান। বাবাকে প্রসঙ্গ পাল্টাতে দেখে খুব একটা অবাক হলো না শেহজাদ, বরং গম্ভীর গলায় শুধালো, ডিনার করেছ নাকি আমি খাবার গরম করে দেব? ছেলের প্রশ্রয় সুরে গলে গেলেন মেহমেদ। উঠে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বললেন, থাক, অত আদর দেখাতে হবে না, চলো দেখি তোমার মা ঘুমিয়েছে কিনা, তারপর আরশিমাকে নিয়ে এসো এই রুমে, নয়তো আবার বলে বসবে আমার জন্য তোমার রাতের ঘুম হয়নি। দিন দিন তো অসভ্যের চূড়ান্ত হচ্ছ। ড্রয়িং রুমের দেয়ালে লাগানো ভিনটেজ ঘড়িটায় রাত তখন 1:30। এই সময় জাগতিক সকল প্রাণী ঘুমের দেশে থাকলেও হাসান ভিলার প্রধান কর্তা স্ত্রীর ঘরের বাইরে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছেন। পিছনে বিরক্ত মুখে দাঁড়িয়ে শেহজাদ, কারণ মেহমেদ যতটা সাহসের সাথে বগল দাবা করে ছেলেকে নিয়ে এসেছিলেন, এখন সে ততটাই আতঙ্কগ্রস্ত। বাবার এই ভয়বাতিক সম্পর্কে শেহজাদ আগে জানত না, জানলে অন্তত একে সাথে করে সে এখানে বউ নিয়ে যেতে আসতো না। মেহমেদ হাসান স্ত্রীর রুদ্রমূর্তির ভয়ে না নিজে ঢুকছেন না শেহজাদকে ঢুকতে দিচ্ছেন ঘরের ভিতরে। কারণ জানতে চাইলে অশান্ত স্বরে বলে উঠছেন, দেখছো না, মেডিটেশন করছি, মেডিটেশন শেষ হোক তারপর ঘরে ঢুকবো। শেহজাদ বুঝল বাবার ভয় বাতিকের সাথে মিথ্যা বলারও বাতিক রয়েছে। যদিও মিথ্যেটা সে গুছিয়ে বলতে পারে না, 10 বার তুতলে একটা মিথ্যা বলে। শেহজাদ দম নিল, নিজেকে শান্ত করে দীর্ঘ এক শ্বাস ফেলল। তারপর আস্তে ধীরে রুমের ভেরানো দরজা খুলে শব্দহীন ঢুকে পড়ল ভিতরে। ছেলের সাহস দেখে আটকে উঠলেন মেহমেদ। গলার স্বর নামিয়ে বললেন, আশ্চর্য, যার সাথে এসেছো তাকে ফেলেই চলে যাচ্ছ, দাঁড়া বলছি। শেহজাদ দাঁড়ালো না, অশান্ত পা ফেলে এগিয়ে গেল বিছানার কাছে। মরিয়ম বেগমের পাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকা মেয়েটার মেদুর মুখে তাকিয়ে ভাঁজ ফেলা কপাল মসৃণ হলো তার। হৃদপ্রকোষ্ঠে এক মুঠো প্রশান্তির হাওয়া বইতেই শীতল হলো উদ্বেগ। স্মিত হাসল মানুষটা, কিন্তু সোনবলকে দেখে ফের ভুরু গোটালো শেহজাদ, কারণ বুকের মধ্যে মিশে আছে তার প্রিয়দর্শিনীর। শুনেছে রাতের বেলা খরগোশেরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, আর এই বেটা কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ সে কিনা বউয়ের অভাবে ঘুমোতে পারছে না। শেহজাদের ভারী রাগ হলো। পলক ফেলার আগেই সোনবল আর মরিয়ম বেগমের মাঝখান থেকে দুবাহুর উপরে তুলে নিল আরশিকে। নিজের উদম বুকের সাথে ঘুমন্ত প্রণয়িনীকে মিশিয়ে সোনবলের দিকে তাকে জিভ বের করল। নিজের গুরুগম্ভীর স্বভাবের খাতিরে পাওয়া উপাধিগুলো
এক লহমায় উধাও করে ভেঙিয়ে দিল স্নোবলকে। স্নোবল তখন ঘুমের ঘোরেই চিবচ্ছে। খাওয়া দাওয়া তার প্যাশন। সে খালি মুখে ঘুমের ঘোরেও খাবারের স্বপ্ন দেখে। সেখানে কে তাকে ভেঙালো কে ভেঙালো না, তাতে তার থোড়ে কিছু এসেছে। অথচ শেহজাদের চোখে মুখে জিতে যাওয়ার ছটা বীর মহিমায় বউকে পিছনে নিয়ে ঘুরতে দেখল মেহমেদ হাসান দাঁড়িয়ে। ভীষণ বিস্ময়ে হাওয়ায় লটকে আছে তার চোয়াল। তার চাইতে প্রবল বিস্ময়ে তিনি জানতে চাইছেন, বাপমায় রুমে এসে বউকে কোলে তুলে নিলে? আর ওটা কি করছিলে তুমি? সোনোবলকে ভেঙাচ্ছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? শেহজাদ নিরুদ্বিগ্ন জানালো, বউকে কোলে তুলে নিলে হার্ট ভালো থাকে। চাইলে তুমিও তুলতে পারো তোমার বউকে। কিছুক্ষণ আগে বলেছিলে না তোমার বিপি বেড়ে যাচ্ছে? রেমিডিটা ট্রাই করে দেখতে পারো। বিপি, হার্ট রেট সব নর্মাল থাকবে। ছেলে তাকে একা পেয়ে যে ইচ্ছে করে এমন করছে সে ভালোই ধরতে পেরেছেন মেহমেদ। নয়তো একাধিকবার করা প্রশ্নে সে যে শুধু হু হাতে উত্তর দেয়, তার এমন ধারা চৈতন্যর পরিবর্তন কি করে হলো সে বিষয়ে যথেষ্ট সন্দিহান মেহমেদ। শেহজাদ তাকে বাকরুদ্ধ করে চলে যেতেই স্ত্রীর পাশে বসলেন তিনি। ছেলের কথা মতো উদ্যত হলেন রেডিমি অ্যাপ্লাইয়ের কাজে। কিন্তু বেচারা হাজারখানেক দোয়া দরুদ পড়ে স্ত্রীর গায়ে হাত রাখার আগেই তার বাহু কাঁপিয়ে মরিয়ম বেগম বলে উঠলেন, খবরদার, আমায় শেষত ছুঁড়ে ফেলে দেব দোতলা থেকে। নিউ ইয়র্কের সুউচ্চ সব ইরামত ছাপিয়ে ভোরের প্রথম আলো এসে পড়ল আরশির স্নিগ্ধ মুখে। সুঢল চিবুকের ভাঁজে আসন গাড়ল এক চিলতে মিষ্টি রোদ। শীতের প্রকোপ কমিয়ে ঘর জুড়ে ওম ছড়ানো সেই রোদটুকু। ক্রিট অ্যাভেন্টাসের উডেন ফ্রুটি গন্ধটা তার সাথে সখ্যতা জুড়ল সমান তালে। পরিচিত ঘ্রাণে ঘুম ভাঙল আরশির। এলোমেলো চুল আর ঢুলু ঢুলু চোখে আশেপাশে চাইতে প্রকট হলো অক্ষিপট। কপালের উপর পড়ে থাকা চুলগুলোতে আঙুল চালিয়ে ভাবতে লাগলো, ঘুমের ঘরে জাম্বুবানের ঘরে সে কি নিজে হাঁটতে হাঁটতে চলে এসেছে, নাকি কাজটা অন্য কেউ করল? কিন্তু কে করতে পারে? ভাবনা সুতো ছিল বিছানা থেকে নামতে গিয়েই। ফ্লোর জুড়ে সহস্র গোলাপের পাপড়ি আর হার্ট শেপ লাল টুকটুকে বেলুনে ডুবলো ওর ফর্সা পাঁচোরা। থমকালো মেয়েটা, অস্ফুটে আওড়ালো, এসব কি? আনত মুখটা তুলতে না তুলতে আরেক দফা চমকালো আরশি। বিছানা থেকে একটু দূরে একটা টি ট্রলি, সেখানে সাজানো গোছানো ব্রেকফাস্ট দেখে ভ্রান্তের ন্যায় উঠে দাঁড়ালো সে। গোলাপের পাপড়ি আর বেলুনে মোড়া মেঝেতে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল টি ট্রলিটার দিকে। কেক, পেস্ট্রি কি নেই সেখানে? সাথে সুতো দিয়ে আটকে রাখা হয়েছে আরও একটা হার্ট শেপ বেলুন। বেলুনের গায়ে স্টিকি নোটের সাথে লাগানো একটা খাম। স্টিকি নোটটাতে লেখা, টার্ন অন দ্য সাউন্ড সিস্টেম আফটার রিডিং দ্য লেটার। লেটার? মনে মনে যেন নিজেকে প্রশ্নটা করলো আরশি। পছন্দের সবগুলো খাবার টি ট্রলিতেই পড়ে রইল তার। খামটা হাতে সে এসে বসলো বিছানায়। আন্দাজ করতে পারল যদিও সব কার কাজ, তবু বুকের ভেতর লাফিয়ে বেড়ালো হৃদযন্ত্রটা। খাম খুলে চিঠিটা বের করলো রুদ্ধশ্বাসে। নিভৃতে পড়তে লাগলো গুটি গুটি অক্ষরে লেখা বিশাল চিঠিটা। আজকের দিনটা ভীষণ আদুরে। খুব ইচ্ছে করছিল এই আদুরের দিনটায় আমি তোমাকে আমার গল্প শোনাবো, তবে তুমি যদি আবার শুনতে না চাও সেই ভয়েতে শুভ্র ফুলের জন্য শুভ্র কাগজে লিখে রেখে গেলাম গল্পটা। আমি না কখনো প্রেম করিনি। শুরুতে এমন একটা কথা, উই আর রাইট। এবার কেন করিনি তার কারণ শুনে হেসো না প্লিজ। প্রেম করিনি কারণ ভীষণ পড়ুয়া আমি। পড়াশোনার চাপে রিলেশনশিপ জিনিসটাকেই ইউজলেস ভাবতাম একটা সময়। ক্যারিয়ার গোছানোর তাগিদে বিয়ে থার ব্যাপারেও ছিলাম চূড়ান্ত রকমের উদাসীন। তারপর হঠাৎ একদিন বাবা মা ধরে বেঁধে নিয়ে গেলেন বাংলাদেশে, আর জোর করে বিয়ে করিয়ে দিলেন যাকে ছোট থেকে অপছন্দ করতে করতে বড় হয়েছি তার সাথে। যে মেয়েকে অতীত টেনে আমি প্রচণ্ড রকমের অপছন্দ করতাম, তার সাথে হুট করে হওয়া এই বিয়েটাও মেনে নিতে পারলাম না। ফিরে এলাম ইউএস। একদিন দুদিন বেশ কাটল। এরপর থেকে যত দিন গেল তত বাড়ল আমার অস্থিরতা। বারবার মনে হতো আমি আমার দায়িত্ব ফেলে এসেছি ও দেশে। অবশ্য তার পিছনে বড় একটা কারণ মা। দিনরাত শুধু একটাই কথা, কিভাবে আমার জন্য তার ছেলের বউয়ের জীবনটা নষ্ট হয়ে গেল, এক্সেট্রা এক্সেট্রা। অগত্যা বাসা ছাড়লাম, একা মানুষ, নিরিবিলি থাকার জন্য ভার্সিটির কাছে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে গিয়ে উঠলাম। বেশ কেটে গেল আমার রংহীন 3টে বছর। তারপর কোনো এক তুষার পড়া শীতের সকালে আমার ছোট্ট অ্যাপার্টমেন্টটায় মা নিয়ে এলেন।
আমার লাইফের সব থেকে অপছন্দের সে মেয়েটাকে। তাকে দেখেই মেজাজ হারালাম। মা চলে যেতেই তার মুখের সামনে তুলে ধরলাম এক গাদা রুলসের ফরমান। ইচ্ছে করে করছিলাম সেসব, যাতে সে চলে যায়। কিন্তু আমার এই ৩০ বছরের জীবনকে অবাক করে দিয়ে সেই মেয়েটা গেল না। উদ্যত আচরণ, আমার দেয়া সব রকমের কষ্ট সহ্য করে সে রয়ে গেল আমার সাথে। একবার কি হয়েছে জানো? জানুয়ারির এক রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। প্রচণ্ড মাথা ব্যথায় বেহুশের মতো পড়ে রইলাম বিছানায়। আমার ভীষণ অপছন্দের সেই মেয়েটা এক অবাক কাণ্ড ঘটালো তখন। ভয় পাওয়া সত্ত্বেও মাঝরাতে আমার রুমে এসে হাজির তিনি। সে মাথার পাশে এসে দাঁড়াতে কি করে যেন কমে গেল মাথার সে তীব্র যন্ত্রণা। জ্বরের ঘোরে তাকে মনে হতে লাগলো ফ্রেডেরিক লেইনটনের আঁকা ফ্লেমিং জুনের মতো বিষাদিনী, তবু কি অদ্ভুত মায়া তার মুখে। সে আমাকে করুণা করলো তার অধর সুধা পানের। আমিও মরিয়া হয়ে পান করলাম তা। নিমেষেই কমে গেল আমার তীব্র জ্বর। হার কিস ওয়ার্ক লাইট মেডিসিন অন মি। তারপর থেকে যেন আমার ব্যক্তিগত ফ্লেমিং জুন আমার এই কাঠ পাথরের জীবনে বৃষ্টির মতো প্রেম আনলো। আমিও সে প্রেমের মদিরা পানের লোভে এই প্রথমবার প্রেমিক হলাম। তৃষ্ণার্ত আমাকে দিয়ে সে গোনাতে লাগলো অপেক্ষার দীর্ঘ এক একটা প্রহর। কত রাত নির্ঘুম কাটালাম শুধু এই মুখটা ২ সেকেন্ডও চোখের আড়াল করব না বলে। অথচ সে জানতই না তাকে ছোঁয়ার তীব্র ইচ্ছে প্রতিদিন কতভাবে নিজেকে জ্বালিয়ে পুড়ে আঙ্গার করেছি আমি। অবশেষে যখন অপেক্ষার প্রহর তার দীর্ঘায়িতা হারাতে বসল, আমারও একটু আধটু কাছাকাছি হতে লাগলাম একে অপরের। আর তখনই যেন নিজেকে আটকাতে হিমশিম খেলাম আমি। আমার গভীর ছায়া তার আড়ষ্টতা ভয় দেখে নিজেকে দোষী করলাম, অথচ নিজের ওপর হওয়ার আগটা ছুঁড়ে ফেললাম তার ওপর। না চাইতে বলে ফেললাম কঠিন কিছু কথা। ফলস্বরূপ প্রশ্নবিদ্ধ হলো আমার প্রথম প্রেম, আমার ধৈর্য ক্ষমতা। যেন আমি কিন্তু এত অধৈর্য কখনোই ছিলাম না। অথচ এই ৪৪ দিন ২ ঘন্টা ১৫ সেকেন্ড আমি কতবার সে ধৈর্য হারিয়েছি, সংযম ভেঙেছি তা কেবল আমি জানি। আমার এই অল্প কদিনের প্রেমে গতকাল হুট করে আবিষ্কার করলাম আমি আমার ফ্লেমিং জোনের বার্থডে কবে সেটা জানি না। তুমি ভাবতে পারছো কতটা রাগ লাগছিল নিজের ওপর তখন। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে যখন জানলাম তখন মনে মনে হাসলাম। আর বার্থডের দিন আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা আশ্চর্যজনকভাবে মিলে যাওয়াতে, আর আমিও যেহেতু তার কাছে ক্ষমা চাওয়ার জন্য একটা সুযোগ খুঁজছিলাম, সেহেতু কি ধরে নেব এটাই ডেস্টিনি কি জানি না, শুধু এতটুকু জানি প্রেমিক আর স্বামী হিসেবে বড় বড় শূন্য পাওয়া এই আমি আমার ফ্লেমিং জুনকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। আই প্রমিস আমি আর তাড়াহুড়ো করব না। যেটা সে ভয় পাচ্ছে সে বিষয় তো একদমই না, রাগারিগও করব না, একদম লক্ষ্মীর ছেলে হয়ে থাকবো। আর শান শেহজাদ যখন প্রমিস করে তখন সে কিন্তু তার প্রমিস রাখতে জানে। আজ ১৪ ফেব্রুয়ারি, শুভ জন্মদিন স্নোবলের আম্মু। সাথে ৩ বছর আমাকে সহ্য করে বিয়েটা টিকে রাখার জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আর মে আই এ হ্যাপি 3rd অ্যানিভার্সারি মাই বিলিভ ফ্লিমজন নোট। এবার কি অন্তত তার মান ভাঙবে? অভিমান ভুলে আমার সাথে একটু কথা বলা যাবে? যদি তার মান নাও ভাঙে তবু যেন সে আজ সন্ধ্যায় রুপটপে চলে আসে। কেউ একজন সেখানে অপেক্ষায় থাকবে তার জন্য, তার মান ভাঙানোর জন্য। নোট 2, বেডের পাশে একটা গিফট রেখে গেলাম। খুব অপছন্দ না হলে সে সেটা পড়তে পারে। ইতি তার অভদ্র জাম্বুবান। চিঠিটা পড়া শেষ করতে আর উপলব্ধি করলো সে কাঁদছে। ভেজা চোখে বারবার আফসা হয়ে যাচ্ছে সামনেরটা। ঝরা বেলির গায়ের বৃষ্টির ফোঁটার মতো বড্ড স্নিগ্ধ লাগলো ওর সেই কান্না। আর সেই ভূতগ্রস্তের ন্যায় উঠে দাঁড়ায়, খোঁজে বিছানার পাশে রাখা গিফট বক্সটা। পেয়েও যায় এক সময়, হাতে নিয়ে ওটা খুলতে দৃশ্যমান হয় একটা নীল শিফনের শাড়ি, সাথে আরও একটা চিরকুট। তোমাকে একদিন শাড়ি পরার জন্য বকেছিলাম, তাই গতকাল নিজে গিয়ে এই শাড়িটা কিনে এনেছি। সম্ভবত সেদিনও তুমি নীল শাড়ি পরেছিলে, আজ আবারও একবার পরবে প্লিজ, খুব জানতে ইচ্ছে করছে। নীল শাড়িতে আমার ফ্লেমিং জুনকেও কি ফ্রেসিন্স এর গাওয়া স্নোফ্লাক্স ইন ডিসেম্বরের মতো লাগবে দেখতে। আর সেই অপলক সেই চিরকুটটির দিকে তাকিয়ে থেকে একসময় মুচকি হাসলো। তারপর মহাশয়ের কথা মতো সাউন্ড সিস্টেম অন করলো কাঁপা হাতে। মৃদুলয়ে ভেসে এলো একটা গান। আর শির কেন যেন মনে হলো গানের কথাগুলো শেহজাদ বলছে ওকে।
নীলসে আকাশ ধূসর কালো, মেঘে ঢেকে যায়, শহর জুড়ে বৃষ্টি এসে তোমায় ছুঁয়ে যায়। ধরো না আমার এই হাত, বলো না হবে কি আমার, করবো না চোখের আড়াল তোমায় কখনো। বলো না কি মনে রাখবে, একটু ভালো আমাকে বাসবে, বলো না থেকে কি যাবে পাশে চিরকাল।